পরিবারের ইমোশনের আমাদের কাছে অনেক দাম। আর যেহেতু সে একটা বাচ্চা, তো একটা বাচ্চারও ইমোশনের মূল্য আছে আমার কাছে। বলতে যখন যখন চাচ্ছি বলুক। জি, সাবির বিশ্ববিদ্যালয় ভাই শুনতে পাচ্ছেন? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমার প্রেম জপে হৃদয় গ্রহীনে। আমি তো অন্য, আমি তোমার গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম, তোমার রহমত ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপে ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপে ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতে ফুল দিও গো আমার, জান্নাতে ফুল দিও গো আমার, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। জি, ধন্যবাদ সালমা আপু মেয়ের জন্য। দোয়া শুভকামনা থাকলো। তো আমরা ইতিমধ্যে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, ক্লাস শুরু হওয়ার যে সময় ছিল তার নির্দিষ্ট সময় থেকে। তো
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের গতকালের একটা ক্লাস ছিল একটা টপিকের উপরে, সিজনাল ফেভার অর্থাৎ গ্রীষ্মকালীন যে জ্বরের উপরে। তো আজকে এটার উপরে দ্বিতীয় পার্ট আলোচনা করবেন আমাদের ডক্টর স্টুডেন্টের সম্মানিত চেয়ারম্যান স্যার। তো আমি স্যারকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টর স্কয়ার কর্তৃক আয়োজিত উন্মুক্ত ক্লাস আজকের আলোচ্য বিষয় সামার সিজন ফেভার অ্যান্ড হোমিওপ্যাথিক পার্ট 2। এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং আরো স্মরণ করি মুহতাসিম হালিমকে, এবং আজকে যারা উন্মুক্ত ক্লাসে হোমিওপ্যাথি ডক্টর পয়েন্ট গ্রুপে যুক্ত হয়েছেন সকলকেই রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পারতেছেন? জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি, রেসপন্স না করলে তো আলোচনা করা যাবে না, ঠিক আছে? তো গতদিন আমরা এই সামার সিজনে যে সমস্ত রোগী জ্বরে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশুরা, শুধু শিশু নয় বয়স্করাও আক্রান্ত হচ্ছেন, তো ফেভার সামার রড সিজন এখানে 19টির মতো মেডিসিন আছে। তো এই মেডিসিনগুলোর মধ্যে আর্সেনিক, বেলেডোনা, ব্রায়োনিয়া আমরা আলোচনা করেছি, এখনই আলোচনা করছি। আজকে ক্যালকিরেকা, জেলসিমিয়াম ইপিকা, ল্যাকিসিস এবং সালফার, এবং সময় যদি থাকে এই মেডিসিনগুলোর তুলনা পাশাপাশি থার্ড গ্রেড যে মেডিসিনগুলো আছে কার্বোভেজ, চায়না, চীনা, ল্যাট্রামিয়ার ফলসিডিল, ফ্লোজাভিরেট্টাবেল, এই মেডিসিনগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এট ফার্স্ট যে মেডিসিন, দ্বিতীয় পর্বে এট ফার্স্ট যে মেডিসিনটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ক্যালকিরেকার। তো ক্যালকিরেকারের কিছু বর্ণনা গতকাল দিয়েছিলাম। যখন আমরা বেলেডোনা দিয়ে ব্যর্থ হব, কি দিয়ে ব্যর্থ হব? অ্যাপ্লাই করার পর আমরা দেখেন এখানে যেগুলো মেডিসিন দেখতে পাচ্ছি আর্সেনিক থেকে একেবারে সালফার পর্যন্ত সেকেন্ড গ্রেড যে মেডিসিন গুলো আছে, বেলেডোনা গতদিন আলোচনা করেছি। কিন্তু বেলেডোনা দেওয়ার পরে হুবহু বেলেডোনার লক্ষণই বারবার নিয়ে আসতেছে রোগী। এমন অবস্থায় বেলেডোনার ক্রনিক মেডিসিন ক্যালকিরেকার। কিন্তু ক্যালকিরেকারের কি ধরনের পরিবর্তন দেখা দিবে সেগুলো আমাদের একটু জানা দরকার। জানা দরকার কিনা? জানা দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেভার আফটারনুন অল্টারনেটিং উইথ চিল, বিকালে যদি জ্বর আসে এবং পর্যায়ক্রমিক যদি শীত থাকে, কি থাকে? পর্যায়ক্রমে তার শীত দেখা দেয়, এমন অবস্থায় আমরা ক্যালকিরেকারের কথা চিন্তা করব।
শুধু বিকাল ছাড়াও পর্যায়ক্রমে শীত সহ যদি জ্বর দেখা দেয়, সেই ক্ষেত্রে বেলোডোনা ফেল করার পরে ক্রনিক অবস্থায় বেলোডোনার ফলোডল যে সমস্ত মেডিসিন আছে তার মধ্যে অন্যতম মেডিসিন কিন্তু ক্যালকিরেকার। ক্যালকিরেকার ক্রনিক অবস্থায় খুব চমৎকার কাজ করে বেলোডোনার ক্রনিক হিসেবে, বেলোডোনার কমপ্লিমেন্টারি হিসেবে। সেই সাথে কি থাকবে? ইন্টারমিডিয়েট ক্রনিক ফিভার থাকবে, থেমে থেমে জ্বর আসবে। বেলোডোনাতে আমরা থেমে থেমে জ্বর আসতে দেখি, কিন্তু যখন ক্রনিক কন্ডিশনে চলে যাই তখন হুবহু বেলোডোনার সিম্পটম, কিন্তু বেলোডোনাতে এটা রিকভারি করতে পারতেছে না, এটা কমপ্লিটলি কিউর করতে পারতেছে না। এমন অবস্থায় আমরা ইন্টারমিডিয়েট ক্রনিক ফিভারের ক্ষেত্রে আমরা অবশ্যই ক্যালকিরেকারের কথা আমরা চিন্তা করব। আমরা অনেকেই যখন দেখি জ্বর রিল্যাপসিং করতে থাকে, রিল্যাপসিং মিন্স রিকারেন্ট, কোনো আসতে থাকে, বারবার আসতে থাকে, এমন অবস্থায় আমরা রেপার্টরিতে অনেকগুলো মেডিসিন দেখি, কিন্তু বেলেডোনা পরে ক্যালকিরেকার, কিন্তু ক্যালকিরেকার যে রিকারেন্ট যে জ্বর ফিরে আসে, এই ক্ষেত্রে শুধু ক্যালকিরেকার নয়, কতগুলো মেডিসিন আছে? 21টি মেডিসিন আছে। 21টি মেডিসিনের মধ্যে ফার্স্ট গ্রেড মেডিসিন কিন্তু 4টি, তার মধ্যে ক্যালকিরেকার একটি, সরিনাম আছে, সালফার আছে। যখন জ্বর রিকারেন্ট করতে থাকে, রিল্যাপসিং করতে থাকে, এমন অবস্থায় আমরা ক্যালকিরেকারের কথা চিন্তা করতে পারি, সালফারের কথা চিন্তা করতে পারি। আমি গত পরশুদিন আমাদের ডক্টর স্প্যান্ডারি স্টুডেন্ট তাহমিদা ম্যাডাম, ওনার জ্বর আসছে, জ্বর আসার পরে আমি ফোনেই পরামর্শ দিয়েছি, আপনি ডালকামারা ওখান থেকে 50 সহস্রতমিক যদি পান নিবেন অথবা 200 নিবেন। তো উনি ডক্টরের কাছে একজন লোক পাঠিয়েছেন, তো যেই ওষুধ ওনাকে দেওয়া হয়েছে উনি বললেন, স্যার এটা তো মিষ্টি মিষ্টি লাগে, এটা মিষ্টি মিষ্টি লাগে, আর স্বাদটা একটু কেমন ধরনের, একটু বিকৃত স্বাদ, কিন্তু 200 হলে সেটাতে কোনো তো স্বাদ গন্ধ, পানির মধ্যে দিলে ডিস্টিলেটের মধ্যে স্বাদ গন্ধ আসবে না, স্যার এটা মিষ্টি কেন লাগে? আমি বললাম, নিশ্চয়ই উনি এটার সাথে কোনো কিছু মিশ্রণ করেছেন, অথবা মাদার টিংচারকে অন্যভাবে উনি 3x হোক অথবা 1x হোক এইভাবে তৈরি করে দিয়েছেন। যাই হোক, তাই বললাম ওটা আপনি বন্ধ করে রেখে প্রয়োজনে আপনি অন্য বিশ্বস্ত কোনো ফার্মেসি থেকে, বিশ্বস্ত ডক্টর থেকে আপনি এটা কালেকশন করুন। তো উনি ডালকামারা কালেকশন করলেন। তো ডালকামারা কালেকশন করাতে মোটামুটি জ্বর ভালো, মোটামুটি ভালো। কিন্তু পূর্বে আপনারা সকলেই দয়া করে মিউট রাখবেন, কেউ আনমিউট রাখবেন না। তো ওনাকে ক্যালকিরেকার, সরি, ডালকামারা অ্যাপ্লাই করার পরে আবার যখন জ্বর রিকারেন্ট করতেছে, আমি বললাম একটু অপেক্ষা করুন। তো তারপরের দিন অপেক্ষা করে মোটামুটি যাচ্ছে না, এরপরের দিন অর্থাৎ তৃতীয় দিনে আমি বললাম 1 ডোজ আপনি সালফার অ্যাপ্লাই করেন। উনি বলে 50 সহস্রতমিক নাই, 30 আছে, 1M আছে। এখন কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে আমরা যখন 30 অ্যাপ্লাই করব, দেখবেন যে প্রচন্ড মাত্রায় বৃদ্ধি হচ্ছে, লো পটেন্সিতেও কিন্তু প্রচন্ড বৃদ্ধি হয়। কিন্তু জ্বরের ক্ষেত্রে আমরা যদি শক্তি তত্ত্ব, মাত্রা তত্ত্ব বিষয়ে একটু লেখাপড়া করে থাকি, বিকে বসুর একটি বই আছে শক্তি ও মাত্রা, তো এটার মধ্যে খুব চমৎকার শক্তি তত্ত্ব, মাত্রা তত্ত্ব বিষয়ে সেখানে লেখা আছে। তো জ্বরের ক্ষেত্রে 200 অ্যাপ্লাই করাটাই শ্রেয়। তো উনি বললেন যে 1M আছে এবং 30 আছে। তো আমি তখন বললাম, ঠিক আছে আপনি 1M খেতে পারেন, খুব সূক্ষ্ম মাত্রায় সালফার, সূক্ষ্ম মাত্রায় 1M একটা ডোজ একবারই খান সকালে। তো সালফার অ্যাপ্লাই করার পরে শরীরে এরাপশন দেখা দিল এবং বেশ কয়েকবার তার ডায়রিয়া হলো, পাতলা পায়খানা। উনি তো হতাশ হয়ে পড়েছেন, উনি আমাদের গ্রুপে আছেন কিনা আমি এখন জানি না। তো কয়েকবার পাতলা পায়খানা এবং এরাপশন দেখা দিল। এখন পাতলা পায়খানা হওয়াতে আমরা কি ভয় পেয়ে যাব না ধৈর্য ধারণ করব? ধৈর্য ধারণ করব। তো এই যে জ্বর যখন রিল্যাক্স করবে, রিল্যাক্সিং হতে থাকবে, এই ক্ষেত্রে কোন কোন মেডিসিনের সাথে কি সম্পর্ক আছে এবং মায়োমেটিক কি ব্যারিয়ার আছে,
সেই ভেরিয়েন্ট গুলো দূর করলেই কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। এনিওয়ে, তো সালফার আমি কেন অ্যাপ্লাই করলাম, উনি আজকে আমাকে কল দিয়েছেন যে আমার যে শ্বাসকষ্ট ছিল, আমার পাতলা পায়খানা ছিল, জ্বর ছিল, দুর্বলতা ছিল, এভরিথিং সব চলে গেছে। এখন আসি, আমি যদি শুধু জ্বর দমন করার জন্য সাথে আনুষঙ্গিক কিছু মেডিসিন অ্যাপ্লাই করতাম, অন্য মেডিসিন নেওয়ার পরামর্শ দিতাম, তো ওই ডক্টর সাহেবের কাছে যাওয়ার পরে প্রথমে তো ডালকামারা 3x দিয়েছেন, কি দিয়েছেন, সেই সাথে উনি সাবুজিদারও দিয়েছেন, যে উনি বলেছেন যে ডালকামারায় আপনার রোগ ভালো হবে না, আপনি সাবুজিদারি নিয়ে যান, তা না হলে আপনার জ্বর ভালো হবে না। আমি বললাম ভুল করবো, আপনি সাবুজিদারি দিবেন না। এনিওয়ে, তো যাই হোক, পরবর্তীতে সালফার দেওয়াতে আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন। এখন ডালকামারার কমপ্লিমেন্টারি মেডিসিন কিন্তু ক্যালকেরেকাম। ডালকামারার কমপ্লিমেন্টারি মেডিসিন কি? ক্যালকেরেকাম। এখন এখানেও কিন্তু আমরা যে মেডিসিন গুলো দেখতে পাচ্ছি যে হট সিজনে কি কি মেডিসিন কাজ করে, সেখানে কিন্তু ডালকামারার কথা নাই। কিন্তু এখন যে সিজন চলতেছে, এখন যে ওয়েদার, এই ওয়েদারে সারাদিন প্রচন্ড গরম, কিন্তু ভোর আসলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো বিশেষ করে যে এলাকাতে অনেক বেশি গাছপালা, দেখবেন যে আমাকে গত পরশুদিন তার আগের দিন একজন ফোন দিয়েছেন যে স্যার, দিনের বেলা প্রচন্ড গরম, আর আমি যে এলাকায় আছি অনেক গাছপালা এবং অনেক বাতাস, এতে করে ভোরবেলা ঠান্ডা লাগে। তাহলে এই যে আবহাওয়ার পরিবর্তনের ফলে ডালকামারাও কিন্তু আমরা চমৎকার মেডিসিন হিসেবে দেখতে পারি। তাহলে ওনাকে সালফার দেওয়াতে উনি ভালো হলেন। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ক্যালকেরে কার্বে। ক্যালকেরে কার্ব কেন আলোচনা করতেছিলাম? বেলাডোনার ক্রনিক মেডিসিনের কথা বলতেছিলাম, বেলাডোনার কমপ্লিমেন্টারি ফলোরাল মেডিসিনের কথা বলতেছিলাম। যাই হোক, তাহলে আমরা গতদিন আর্সেনিক, বেলাডোনা, ব্রায়োনিয়া আলোচনা করেছিলাম। আজকে ক্যালকেরিয়া সহ আরো বেশ কিছু মেডিসিন নিয়ে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে রিল্যাক্সিং এর কথা বলতেছিলাম। তো রিল্যাক্সিং এ কিন্তু কোনো জ্বর আসলে বারবার রিকারেন্ট হতে থাকলে এমন অবস্থায় সালফার যেমন খুব চমৎকার কার্যকরী, অপরদিকে সরিনাম, পেভারকুলিনাম এবং ক্যালকেরে কার্বো কিন্তু খুব চমৎকার কার্যকরী। আমরা যখন দেখব যে সাকসেশন অফ স্টেজ, হিট ফলোড বাই সিল, যখন দেখব জ্বর আপনার সাকসেশন স্টেজে এসে সহগামী লক্ষণ হিসাবে বা পরবর্তীতে যেটা আসে দেখা দেয়, সেটা হচ্ছে প্রথমে উত্তাপ এবং পরে শীত। এই লক্ষণে কিন্তু ক্যালকেরে কার্বো চমৎকার কার্যকরী একটি মেডিসিন। আমরা ফার্স্ট এড মেডিসিন এর কথা বলতেছিলাম, এখন সেকেন্ড গ্রেড সিমটম গুলো। ফার্স্ট গ্রেড সিমটম আলোকপাত আগে করেছি, সেকেন্ড গ্রেড সিমটম নিয়ে একটু পরে আলোকপাত করতে চাই। আর ক্যালকেরে কার্বের অনেক লক্ষণ আমরা দেখি জ্বরের ক্ষেত্রে। তো জ্বরের ক্ষেত্রে ইন জেনারেলি আমরা কখনো ক্যালকেরে কার্বের পেশেন্টদের সকালে জ্বর আসতে দেখি, সন্ধ্যায় জ্বর আসতে দেখি, রাতে জ্বর আসতে দেখি, শরৎকালে জ্বর আসতে দেখি, অথবা যখন ঘুমাতে যাই। দেখবেন যে সমস্ত শিশু ঘুমাতে যায়, তো এদের মাথার পিছন সাইড কিন্তু ব্যাক সাইড অক্সিপুট, এখানে কিন্তু বেশ ঠান্ডা থাকে, এত বেশি ঘাম দেখা দেয়, মাথার ঘামে বালিশ ভিজে যায়। এটাও কিন্তু ক্যালকেরে কার্বের বিরাট বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। যখন সে বিছানায় যায় রাত্রিকালীন সময়ে এবং একটু গরম থাকলেই দেখবেন যে তার জ্বর দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে মাথার পিছন সাইড তার ঘামতেছে। এমন অবস্থায় আমরা ক্যালকেরে কার্বের কথা আমরা চিন্তা করবো। আবার যখন দেখব যে শীত নাই, শীত ছাড়াই যখন জ্বর থাকবে, সেই ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরে কার্ব খুব চমৎকার। আবার যখন ফরনুনে শীত ছাড়া 11টায় জ্বর দেখা দিবে, এমন অবস্থায় ক্যালকেরে কার্ব আমরা অ্যাপ্লাই করতে পারি। ইভিনিং এ, শীত ছাড়াই ইভিনিং এ, বিশেষ করে 6টা থেকে 7টার মধ্যে, 6 PM টু 7 PM এর মধ্যে যদি জ্বর দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরে কার্বের কথা চিন্তা করতে পারি। শীত ছাড়া জ্বর যদি সন্ধ্যায় 7টায় দেখা দেয়, সেই ক্ষেত্রে ক্যালকেরে কার্ব হতে পারে। আবার শীত ছাড়া রাত 11টায় যদি জ্বর দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরে কার্ব চিন্তা করতে পারি। অপরদিকে কোনো পেশেন্টকে আপনি পাবেন হয়তো শুষ্ক উত্তাপ, আবার কারো কারো ক্ষেত্রে দেখবেন যে তার ঘাম দেখা দিচ্ছে, এমন অবস্থায়ও কিন্তু আমরা ক্যালকেরে কার্বের কথা চিন্তা করতে পারি।
আবার কিছু পেশেন্টকে আপনি দেখবেন যে ইন্টারনালি তার হিট দেখা দিচ্ছে, সেই সাথে তার এক্সটার্নালি শীত অনুভব করতেছে। ইন্টারনালি তার তত্ত্ব অনুভব, কিন্তু বাহিরে তার শীত। এমন অবস্থায় আমরা ক্যালকের কার্ভকে চিন্তা করতে পারি। আবার যখন মাসিক চলে, মাসিক স্রাব চলাকালীন সময় যে সমস্ত মহিলাদের জ্বর দেখা দেয়, সেই ক্ষেত্রেও ক্যালকের কার্ভ হতে পারে। তাহলে এই লক্ষণগুলো ক্যালকের কার্ভের মধ্যে আমরা দেখি। আবার ক্যালকের কার্ভের রোগীদের ক্ষেত্রে থরথর করে কম্পন সহ কিন্তু জ্বর দেখা দিতে পারে। যখন তাকে আনকাভারিং করা হয়, অনাবৃত করে রাখা হয়, দেহটাকে খুলে রাখা হয়, এমন অবস্থায় কিন্তু ক্যালকের কার্ভ কার্যকরী হতে পারে। যখন ক্যালকের কার্ভের রোগী জ্বরে আক্রান্ত হন, তখন খুব বেশি উত্তপ্ত অবস্থায়, হিট কামস অন ডিউরিং, দেখবেন যে যখন তার উত্তাপ আসে, উত্তাপের সময় তার ঘুম ঘুম ভাব থাকে, সে ঘুমায় যায়। এমন অবস্থায় শুধু ক্যালকের কারণে অনেকগুলো মেডিসিন আছে, সেটা তো আমরা দেখি যে তাপ যখন খুব বেশি হয় তখন কিন্তু সে ঘুমায়। আর সামার সিজনের কথা তো আগেই বলেছি, হট সিজন সামার সিজনে ক্যালকের কার্ভ সেকেন্ড গ্রেড মেডিসিন। কিন্তু আনকাভারিং অ্যাভারশন থাকে, অ্যাভারশন টু আনকাভারিং, আবরণ সে পছন্দ করে, বরং খোলা রাখলে ফিল করে অনিচ্ছা। যখনই সে আনকাভারিং রাখে, নিজের দেহটাকে অনাবৃত রাখে, তখন দেখবে তার শীত দেখা দিচ্ছে। এমন অবস্থা আমরা ক্যালকের কার্ভ করতে পারি। আমরা ক্যালকের কার্ভের ঘাম কখন বেশি হতে দেখি? দিনের বেলায় ঘাম হয়, সকালে ঘাম হয়, সকালে যখন বিছানায় থাকে তখনও ঘাম হয়, যখন সে ওপেন এয়ারে থাকে তখনও ঘাম বেশি দেখা দেয়। কিন্তু ওপেন এয়ারে থাকলে সেই ঘামটা কিন্তু ঠান্ডা দেখা দেয়, ঠান্ডা ঘাম। আর ক্যালকের কার্ভের ঘামটা কিন্তু ঠান্ডা থাকে। যখন ঘামতে থাকে তার দেখবেন যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তার সময় তার ঘামটা আরো বেড়ে যাবে। শুধু জ্বরের সময় যে ঘাম হবে এমন না, দুশ্চিন্তাতেও তার প্রচন্ড ঘাম দেখা দিতে পারে। পারস্পিরেশন ডিউরিং অ্যাংজাইটি, তার উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, ভবিষ্যৎ বিষয় নিয়ে যখন সে চিন্তিত থাকে, দেখবেন ক্যালকের কার্ভের রোগীদেরকে যদি বাসায় কেউ মহামারী রোগে আক্রান্ত হয়ে থাকে, করোনা ভাইরাস হোক অথবা এপিডেমিক যে সমস্ত ডিজিজ, প্যান্ডেমিক সিচুয়েশন যখন তৈরি হয়, তখন কিন্তু দেখবেন তাদের প্রচন্ড মাত্রায় ভয় থাকে। ফিয়ার অফ কন্টাজিয়াস ডিজিজ, ফিয়ার অফ এপিডেমিক ডিজিজ, ফিয়ার অফ প্যান্ডেমিক সিচুয়েশন। এমন অবস্থায় তাদের কিন্তু দুশ্চিন্তা বেড়ে যায়, ভয় থাকে। বিছানায় থাকলে তার ঘাম দেখা দেয়। আবার আহারের পরেই তার ঘাম দেখা দেয়। সামান্য একটু পরিশ্রম করলেই, একটু হাঁটলেই, একটু পরিশ্রম করলেই তার ঘাম দেখা দেয়। মানসিক পরিশ্রম করলেও তার ঘাম দেখা দেয়। একটু মোশনে, একটু সঞ্চালনে দেখা দেয়। কখনো ক্যালকের কার্ভের রোগীকে দেখবেন সিঙ্গেল পার্ট, অর্থাৎ একটা অংশে তার ঘাম হচ্ছে। যদি কখনো ক্যালকের কার্ভের শিশুর ঘাম চাপা পড়ে অসুস্থতা দেখা suppressed of perspiration অথবা complaints from suppressed perspiration, ঘাম চাপা পড়ার কারণে অসুস্থতা অথবা কোনো অভিযোগ নিয়ে আসলে কোনো অসুস্থতার লক্ষণ আমরা যদি প্রকৃতপক্ষে দেখতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু ক্যালকের কার্ভ খুব চমৎকার কার্যকরী। পারস্পিরেশন, ওয়াকিং ওয়াইল, হাঁটার সময় দেখবেন তার বাড়তেছে, একটু পরিশ্রম করলে বাড়তেছে। আবার দেখবেন ঘাম যখন উত্তাপ থাকে, এই সময় তার অস্বস্তি অনুভব করা, একটু গরম থাকলে, ওয়ার্ম পারস্পিরেশন হলে তখন তার অস্বস্তি বেড়ে যায়, অস্বস্তি দেখা দেয়। এমন অবস্থায় আমরা ক্যালকের কার্ভ চিন্তা করতে পারি। রাত্রিকালীন তো ঘামেই, বিশেষ করে পিছন সাইড অক্সিপিউটে বেশি ঘাম হতে দেখি। মধ্যরাত্রের আগে ঘামে, মধ্যরাত্রের পরে ঘামে, স্পেশালি রাত ৩টার পরে। তখন রাত ৩টার পরে কিন্তু ক্যালকের কার্ভের রোগীদের ক্ষেত্রে ঘাম বেশি হতে দেখি। ক্যালকের কার্ভের ঘাম কেমন হয়? চটচটে হয়। ক্যালকের কার্ভের ঘাম ঠান্ডা হয়। ক্যালকের কার্ভের
রোগীর সামান্য মানসিক পরিশ্রমের পরেই দেখবেন তার ঘাম হচ্ছে। গরম ঘাম হলে অস্বস্তি বেশি ফিল করে, ঠান্ডা ঘামে সে ভালো ফিল করে। অনেক সময় ঘামের কারণে কাশি হচ্ছে, ঘামের কারণে কি হচ্ছে, কফিং ফ্রম পারস্পিরেশন, এক্ষেত্রেও কিন্তু ক্যালকুলেট চমৎকার কাজ করবে। আবার খাওয়ার সময় যখন ঘাম হয় সেক্ষেত্রে ক্যালকুলেট কার্ভকে আমরা চিন্তা করতে পারি। যখন কোনো রোগীর দেখবেন ফ্লুইড লস হচ্ছে, বিশেষ করে ইমিশন, আফটার ইমিশন, আপনার প্রস্টোটিক ফ্লুইড বলেন অথবা ইজাকুলেশন বলেন, তো ইজাকুলেশনের পরে তার ঘাম হতে দেখা যায়। ক্যালকুলেট কার্ভের মহিলা রোগী হোক অথবা পুরুষ রোগী হোক, ইন্টারকোর্সের পরেই কিন্তু সে অনেক বেশি দুর্বল হয়ে যায়, অনেক বেশি ঘাম দেখা দেয়। পারস্পিরেশন সিঙ্গেল পার্টস ফ্রন্ট অফ বডি, সামনের পার্টে আমরা ঘাম হতে দেখি, সিঙ্গেল একটা অঙ্গে ঘাম হতে দেখি, সেটা সামনের পার্টে। আমরা অনেকেই জানি যে সামনের পার্টে ঘাম হলে সাইলেশিয়ার কথা, মুখমণ্ডলের সামনের পার্টে, পিছন সাইডে ক্যালকুলেট কার্ভ অক্সিপুটে। কিন্তু সিঙ্গেল পার্টে সামনের অংশে বডির সামনে যদি ঘাম দেখা দেয় সেই ক্ষেত্রেও কিন্তু ক্যালকুলেট কার্ভ খুব চমৎকার কাজ করতে পারে। আবার বিগিনিং টু স্লিপ, ঘুমাতে যাবে, এই ঘুমের শুরুতেই দেখবেন তার ঘাম শুরু হয়ে গেছে। আবার জাগ্রত হলেই, ওয়েকিং আফটার, জাগ্রত হলেই তার ঘাম শুরু হয়ে যায়। অ্যাভারশন টু আনকভার পারস্পিরেশন, তো ঘামে তার শরীরটাকে কি করতে রাখতে চাই, সে খোলা রাখলে তার বিরক্তি থাকে, বরং ঢেকে রাখতে চাই। ওপেন এয়ারে হাঁটলে দেখবেন তার ঘাম দেখা দিচ্ছে। এমন অবস্থায় আমরা ক্যালকুলেট কার্ভকে চিন্তা করবো। তো ক্যালকুলেট কার্ভের ঘাম কিন্তু টক দুর্গন্ধযুক্ত ঘাম আছে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যখন রিকারেন্ট আকারে, রিল্যাপসিং আকারে জ্বর ফিরে ফিরে আসবে, অবশ্যই আমরা বেলেডোনার পরে ক্যালকুলেট কার্ভের কথা আমরা চিন্তা করবো। এখন আসি ফেভার অফ জেলসিনিয়াম। জেলসিনিয়ামের জ্বর কখন দেখা দেয়, এবং জেলসিনিয়ামের জ্বরের ক্ষেত্রে আমরা 3D কে মনে রাখবো। কি মনে রাখবো? 3D। একটা হচ্ছে ডালনেস, ড্রাউজিনেস এন্ড ডিজিনেস। কয়টা ডি এর সমন্বয় থাকবে? 3টা ডি এর সমন্বয়। আপনারা একটু খেয়াল রাখবেন, জেলসিনিয়ামের রোগী যখন প্রকৃতপক্ষে সে জেলসিনিয়ামের হবে, তখন 3D এর সমন্বয়টা থাকবে, ডালনেস, ড্রাউজিনেস এন্ড ডিজিনেস। এই 3D এর সমন্বয় আমরা খেয়াল রাখবো। অপরদিকে জ্বর যখন দেখা দিবে তখন জ্বালাকর উত্তাপ দেখা দিবে, এবং সেরিব্রাল স্পাইনাল ফিভার তার দেখা দিবে, এবং সেই সাথে দেখবেন পিপাসাহীন থাকবে। জেলসিনিয়ামের রোগীদের ক্ষেত্রে কিন্তু পিপাসাহীন থাকে। তাকে দাঁড়াতে বলবেন, দাঁড়ালে থরথর করে মনে হচ্ছে একটা কম্পন, একটা শিভারিং দেখা দিচ্ছে। জিহ্বাটা একটু বের করতে বলেন, তার জিহ্বাটা একটু কম্পমান দেখা দিচ্ছে। মানে একজন মদ খেলে যে অবস্থা দেখা দেয়, টলমল করতে থাকে, এমন অবস্থা কিন্তু আমরা জেলসিনিয়ামের পেশেন্টদের ক্ষেত্রে দেখি। জেলসিনিয়ামের রোগীদের যদি বেলা 10টায় জ্বর আসে, আর সেই ক্ষেত্রে শীত না থাকে, শীত ছাড়াই জেলসিনিয়ামের রোগীদের কিন্তু শীত থাকে, শীতকাতর এবং কম্পন থাকে, এবং অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা থাকে, পিপাসাহীন থাকে বেলা 10টায়, এবং শীত ছাড়া তার জ্বর দেখা দেয়। এমন অবস্থা আমরা জেলসকে চিন্তা করতে পারি। যে সমস্ত রোগী কন্টিনিউ 1 সপ্তাহ 2 সপ্তাহ ভুগতেছে, টাইফাস, টাইফয়েড, কন্টিনিউড ফেভারে সাফার করতেছে, প্রচন্ড হিট, এত উত্তাপ, সেই উত্তাপটা লং লাস্টিং থাকে, দীর্ঘক্ষণ, দীর্ঘ সময়, সেটা 8-10 ঘন্টা থাকতে পারে। একটানা জ্বর, কন্টিনিউড ফেভার থাকতে পারে, এবং উত্তপ্ত থাকে, ঘাম দেখা দেয় না। কিন্তু বিকালে রেমিটেন্ট ফিভার থেমে যায়। বিকালে যদি রেমিটেন্ট ফিভার থাকে, সেই ক্ষেত্রে আমরা জেলসকে চিন্তা করতে পারি। আমি শিভারিং এর কথা বলছিলাম, যে থরথর করে কাঁপতেছে, দাঁতে দাঁতে ঠক ঠক করতেছে, কম্পমান হচ্ছে, থরথর করে কাঁপতেছে, এমন অবস্থায় কিন্তু জেলসিনিয়াম খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। তাহলে এই যে জেলসের যে লক্ষণগুলো আমরা
উল্লেখ করেছি। এই সমস্ত লক্ষণ যখন আমরা দেখব, বিশেষ করে গরমের সময়ও জ্বর দেখা দিতে পারে, আবার শীতকালেও কিন্তু তার জ্বর আসে। শীতল বাতাসে জেলসিমিয়ামের জ্বর দেখা দেয়। গ্যাস্ট্রিক ফিভারের ক্ষেত্রে জেলসিমিয়াম খুব ভালো কাজ করে। ইনফ্লামেটরি একটা প্রদাহিক জ্বরে সেই ক্ষেত্রেও কিন্তু জেলসিমিয়াম খুব চমৎকার কাজ করতে পারে। যে সমস্ত রোগীকে আমরা দেখব যে 3D এর সমন্বয়, তার জিভ কাঁপতেছে, তার শরীর কাঁপতেছে এবং থরথর করে জ্বরে কাঁপতেছে, ড্রাউজিনেস, ডালনেস এন্ড ডিজিনেস, এই 3D এর সমন্বয় আমরা দেখব, তখন অবশ্যই আমরা জেলসিমিয়ামকে আমরা চিন্তা করব। এখন আসি জেলসিমিয়ামের ঘাম। ঘাম কেমন হয়? ঠান্ডা হয়। সামান্য একটু পরিশ্রম করলেই, পারস্পিরেশন, এক্সারশন, ফ্লাইট এক্সারশন, সামান্য একটু পরিশ্রমী, সামান্য একটু হাঁটলে, একটু মুভমেন্টেই তার ঘাম দেখা দেয়, কিন্তু সেই ঘাম ঠান্ডা থাকে। ঠান্ডা ঘাম কখন দেখা দেয়? বিকালে। বিকাল আমরা কোনটাকে ধরি? 1টা থেকে 6টা পর্যন্ত, বেলা 1টা থেকে 6টা পর্যন্ত, এই সময়ের মধ্যে ঠান্ডা ঘাম দেখা দেয়। আবার লং লাস্টিং, এই ঘামটা যদি লং লাস্টিং থাকে এবং প্রফিউজ পারস্পিরেশন, কপিয়াস পারস্পিরেশন, অনেক বেশি ঘাম হতে দেখা যায়, এমন অবস্থায় আমরা জেলসকে চিন্তা করব। কিন্তু জেলসের সকল লক্ষণ উপশম হবে। জেলসের দুর্বলতা বলেন, জেলসের জ্বর বলেন, তার যে সমস্ত লক্ষণ আছে, যখন সে ঘামতে থাকবে, যখনই ঘাম দেখা দিবে, তখন জেলসের রোগী কিন্তু অনেক বেশি কমফোর্ট ফিল করতে থাকবে। এমন অবস্থায় অবশ্যই আমরা জেলসকে চিন্তা করব। তাহলে ঘাম দেখা দিলে ভালো লাগে, জ্বর কমে যায়, দুর্বলতা কমে যায়, আনুষঙ্গিক আরো যে সমস্ত লক্ষণ আছে সেগুলো উপশমিত হয়। পারস্পিরেশন, সিম্পটমস হয়, সোয়েটিং, অ্যামিলিওরেশন, এমন অবস্থায় অবশ্যই আমরা জেলসকে চিন্তা করব। এখন হট সিজনে, সামার সিজনে আমরা ক্যালকিনিক গার্ডের কথা বলেছি, জেলসের কথা বলেছি, এখন ইপিকাকের কথা বলবো। ইপিকাকের কি লক্ষণ থাকবে? ইপিকাকের প্রথমে একটু জিহ্বাটা আমরা দেখব। জিহ্বাটা কেমন থাকে? লালাপূর্ণ থাকে, পরিষ্কার থাকে এবং লালাপূর্ণ থাকে। যে কোনো রোগের ক্ষেত্রে হোক না কেন, জ্বর হোক, পাতলা পায়খানা হোক, বমি হোক, যে কোনো রোগ হোক না কেন, রোগের নামে XY যে যত রোগ হোক, বিবমিশা ভাব, নজিয়া, উকি উঠা ভাব, বমি বমি ভাব, যে কোনো রোগের ক্ষেত্রে বমি বমি ভাব, বমন ভাব, উকি উঠার ভাব, কাঠ বমি যাকে বলে আমরা, কাঠ বমি, এই কাঠ বমি দেখা দেয়। বমি তেমন উঠতে চায় না, কিন্তু করতে থাকে। রোগ যেটাই হোক না কেন, এমন অবস্থায় আমরা অবশ্যই আমরা ইপিকাকের কথা চিন্তা করব। গ্যাস্ট্রিক ফিভারে যখন আমরা কোনো জায়গায় ভুরিভোজ করি, অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া, কালিয়া কোপ্তা, বিরিয়ানি, এগুলো খেয়ে অনেকেই আমরা পালসিটিলা ইউজ করি, কিন্তু পালসিটিলা থেকে আমরা গ্যাস্ট্রিক ফিভারের জন্য পালসিটিলা যেমন চমৎকার কাজ করে, আবার গ্যাস্ট্রিক ফিভারের জন্য ইপিকাক কিন্তু খুব চমৎকার কাজ করে। আমি একটু যাই ফিভারে গিয়ে আমি দিব গ্যাস্ট্রিক ফিভার। তারা এখানে 50টা মেডিসিন আছে। কতগুলো মেডিসিন? 50টি মেডিসিন আছে। এর মধ্যে কিন্তু পালসিটিলা, ইপিকাক কিন্তু ফার্স্ট এড মেডিসিন। এখানে আমরা অনেকেই এই গ্যাস্ট্রিক ফিভারের জন্য হয়তো স্পেসিফিক কিছু মেডিসিনের কথা চিন্তা করি। পেটে অ্যাসিডিটি তৈরি হচ্ছে, এই অ্যাসিডিটিতে জ্বর কিন্তু নিজে রোগ না, অন্য রোগের উপসর্গ। জ্বর কি নিজে রোগ? অন্য রোগের উপসর্গ। তো পালসিটিলা এবং ইপিকাক, পালসিটিলা থেকে ইপিকাক কেমনে পার্থক্য করবো? পালসিটিলা গরম কাতর হয়, ইপিকাক শীত কাতর হয়। পালসিটিলার যেহবা লালাপূর্ণ থাকে, সরি, ইপিকাকের যেহবা লালাপূর্ণ থাকে, আর পালসিটিলার যেহবা একেবারে শুষ্ক থাকে এবং ময়লা আবৃত থাকে। ঠোঁট, জিভ, মুখের ভিতর যে তালু, এগুলো সব ড্রাই হয়ে গেছে। অল অরিফিসেস আর ড্রাই, সকল অরিফিস গুলো ড্রাই হয়ে গেছে। তারপরেও কিন্তু পানি পান করতে পারে না, পানি পান করতে চায় না। পানি পান করলেই তার বিরক্তি দেখা দেয়। ঠোঁট শুকিয়ে যাচ্ছে,
এখন প্রাণ মনে হয় ওষ্ঠাগত অবস্থা, ঠোঁট শুকিয়ে গেছে, পানি না খেলে বাঁচবো না, অথচ ঠোঁট মুখ জিহ্বা সব শুকিয়ে গেছে, কিন্তু পানি সে খেতে চায় না, পানি পান করতে চায় না। এমন অবস্থায় আমরা পালসকে চিন্তা করবো। পালস বাতাস চাই, পালস গরম কাতর, আর ইপিকাক হলো শীত কাতর। ইপিকাকের জিহ্বা পরিষ্কার থাকবে, লালাপূর্ণ থাকবে, আর বমি বমি থেকে বমি বমি ভাব, বমি থেকে বমি ওঠা থেকে বমি বমি ভাব থাকবে ইপিকাকে। তাহলে ইপিকাক থেকে পালসিটিলা আমরা গ্যাস্ট্রিক ফিভারকে আমরা কম্পেয়ার করব। এখন গ্যাস্ট্রিক ফিভারের জন্য আর কি মেডিসিন আছে? আর কি কি মেডিসিন আছে? এন্টিম ক্রুড, এন্টিম টার্ড, আর্সেনিক, ব্রায়োনে, অনেকগুলো মেডিসিন, সেকেন্ড গেট বেশ কিছু মেডিসিন আছে। ওগুলো আমরা আলোচনাতে না গিয়ে আমরা ইপিকাকের কথা বলতেছিলাম। যেহেতু আমরা এখানে ছিলাম কোথায়? গ্যাস্ট্রিক ফিভারে। কোথায় ছিলাম আমরা? গ্যাস্ট্রিক ফিভারে। আপনারা দেখতে পাচ্ছেন তো? কিন্তু ইরেগুলার যদি হয়, শর্ট টাইম যদি তার শীত থাকে, আর লং টাইম তার হিট থাকে। দেখেন ইপিকাকের শীত কিন্তু অল্প সময় থাকে, ইরেগুলার থাকে, প্যারাক্সিজম সাডেনলি দেখবেন যে আবেশে আবেশে হঠাৎ হঠাৎ আসতেছে, তো সাডেনলি প্যারাক্সিজম ফিভার, এটা কিন্তু আমরা বেলেডোনাতেও দেখি। ইরেগুলার ফিভার আমরা অনেক মেডিসিনের মধ্যেই দেখি, কিন্তু শর্ট টাইম হিট থাকবে, লং টাইম তার হিট থাকবে, লং টাইম হিট, বাট নো থার্স্ট, কোনো পিপাসা থাকবে না এমন অবস্থায়। এবং প্রচুর কি হবে? কপিয়াস স্যালাইনা, প্রফিউজ স্যালাইনা থাকবে, যে মতে অনেক বেশি লালা থাকবে, কিন্তু পিপাসা থাকবে না। এমন অবস্থায় আমরা ইপিকাককে চিন্তা করব। আবার যে সমস্ত যে শীত, এরপরে আবার উত্তাপ, এরপরে ঘাম, শীত উত্তাপ ঘাম, এটা কিন্তু আমরা চায়নাতেও দেখি, দেখে না? শীত উত্তাপ ঘাম, এটা চায়নাতে দেখি। দেখবেন যে প্রথমে শীত করে জ্বর আসছে, এরপরে কি হচ্ছে? উত্তাপ, এরপরে ঘাম। এটা কিন্তু চায়নাতে আছে, এবং চায়নার জ্বর 1 ঘন্টা করে এগিয়ে গিয়ে আসে। আজকে যদি চায়নার সাথে ইপিকাককে আমরা কম্পেয়ার করব, আমরা চায়নার সাথে কি করব? চায়নার সাথে ইপিকাককে কম্পেয়ার করব। তাহলে অল্টারনেটিং উইথ চিল, পর্যায়ক্রমে যদি শীত দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইপিকাককে চিন্তা করব। করে জি, তো কুইনাইনের অপব্যবহারে দেখা যায় আমরা ইপিকাক, আর্সেনিক, চায়না, আর্নিকা সব অনেকগুলো মেডিসিন দেখবেন অ্যাবিউজ অফ কুইনাইন, সেই ক্ষেত্রে তার জ্বর যদি চেঞ্জ হতে থাকে, আবেশ আবেশে জ্বর হয়, সাডেনলি দেখা দেয় প্যারাক্সিজম ফিভার দেখা দেয়, চেঞ্জিং ফিভার দেখা দেয় কুইনাইনের অপব্যবহারের ফলে, সেই ক্ষেত্রে ইপিকাক চমৎকার কার্যকরী। কিন্তু ইপিকাকের বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ থাকতে হবে। ইপিকাকের কি থাকতে হবে? বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা ইপিকাক অ্যাপ্লাই করতে পারবো। এখন ইপিকাকের আর কি লক্ষণ থাকবে? ঘাম কিন্তু থাকে না, পারস্পিরেশন অ্যাবসেন্ট থাকে, ঘাম থাকে না। এবং গরম রুমে যখন সে থাকে, উত্তপ্ত ঘরের মধ্যে, ওয়ার্ম রুমের মধ্যে থাকে, তার জ্বর বেশি দেখা দেয়, যদিও সে শীতকাতর। হট সিজনে তার জ্বর দেখা দেয়, সামার সিজনে তার জ্বর দেখা দেয়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইপিকাকের কথা আমরা চিন্তা করতে পারি। এখন ইপিকাকের ঘামটা কেমন হবে? ইপিকাকের ঘামটা কেমন হবে সেটা একটু আমাদের জানা দরকার, তাই না?
আমরা জেলসিমেম আলোচনা করেছি, এখন ইপিকাকের কথা বলতেছিলাম। ইপিকাকের তাহলে ঘাম নিয়ে আমরা একটু আলোচনা করি। ঘাম কখন দেখা দেয়? রাত্রিকালীন সময় দেখা দেয়। ইপিকাকের ঘাম কখন দেখা দেয়? রাত্রে দেখা দেয়। যখন দেখবেন ঘামতেছে, এই ঘামার কারণে কাশি হচ্ছে, কফিং ফ্রম পারস্পিরেশন, ঘাম থেকে যদি কাশি দেখা দেয়, এই ক্ষেত্রে আমরা ইপিকাককে চিন্তা করতে পারি। কিন্তু ইপিকাকের কাশি যখন হয় তখন বমি ভাব থাকবেই, বমি ভাব থাকবে এবং কখনো সাই সাই করে মুখের মধ্যে শব্দ হয়, তার রেসপিরেটরি ফাংশনে সাই সাই করে শব্দ হয়, গড় শব্দ না। এমন অবস্থায় আমরা ইপিকাককে চিন্তা করব। এবং ঘামটা টক দুর্গন্ধ হয়, প্রচুর পরিমাণে ঘাম হতে পারে, আবার ঘাম কমও হতে পারে, স্ক্যান্টি সোয়েট হতে পারে, প্রফিউজ সোয়েট হতে পারে, প্রফিউজ পারস্পিরেশন হতে পারে, ঘাম হঠাৎ করে দেখা দেয়। আর যখন দেখবেন যে ঘামতেছে, ঘামার সময় তার সিমটম গুলো বৃদ্ধি পায়, সেটা কাশি হোক, জ্বর হোক, অনেকেরই বৃদ্ধি পায়। কিন্তু জেলসিমেমের রোগীদের ক্ষেত্রে ঘামলে উপশম হয়। এই লক্ষণগুলো যদি থাকে অবশ্যই আমরা ইপিকাকের কথা আমরা চিন্তা করব। এখন আসি ফেভার অফ গ্ল্যাকিসিস। গ্ল্যাকিসিসের কয়েকটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে নিদ্রায়, নিদ্রান্তে, নিদ্রার উপক্রমে, ঘুমাতে যাচ্ছে এর আগে জ্বর থাকতে পারে, ঘুমের মধ্যে জ্বর থাকতে পারে, ঘুম থেকে উঠলে তার জ্বর দেখা দিতে পারে। এই তিনটা লক্ষণ তো থাকবেই, সেই সাথে তার প্রচন্ড বাচালতা থাকবে। জ্বর অবস্থায় দেখবেন সে অনেক বেশি কথা বলতেছে, কোন সময় সে কথা বলে তার সাপের ভয় থাকবে এবং জিভটাকে বের করতে বলবেন। সাপ যেমন একবার জিভ বাহিরে আসে আবার ভিতরে নিয়ে যায়, বাহিরে নিয়ে আসে আবার কি করে ভিতরে নিয়ে যায়। এই লক্ষণ আমরা ল্যাকিসিসের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি। যখন কন্টিনিউ সে জ্বরে সাফার করতে থাকে, টাইফয়েড, টাইফাস ফিভারে সাফার করতে থাকে, জ্বর কোনো রকম ভালো হতে চায় না, রাত আসলেই, যেহেতু সিফিলিটিক মেডিসিন, সিফিলিটিক পেশেন্টদের ক্ষেত্রে যখন জ্বর দেখা দিবে দেখবেন যে রাত আসলে তার কষ্ট বেড়ে যাচ্ছে। এবং কন্টিনিউ ফিভার অ্যাট নাইট, রাত্রিকালীন সময়ে কন্টিনিউ জ্বর থাকলে একবার ল্যাকিসিসকে আমরা চিন্তা করব। এক্সানথেমেটিক ফিভারস, স্কারলেটিনা, স্কারলেটিনার জন্য মার্থা স্যামুয়েল হ্যানিম্যান বেলাডোনা ব্যবহার করতেন। কোন মেডিসিন ব্যবহার করতেন? বেলাডোনা। এখন স্কারলেটিনা ফিভারের ক্ষেত্রে অথবা এক্সানথেমেটিক ফিভারের ক্ষেত্রে বেলাডোনা যেমন কাজ করে, অপরদিকে ল্যাকিসিসও কিন্তু চমৎকার কাজ করে। এবং সেই সাথে আমরা জ্বরের যে উপসর্গগুলো কখন দেখতে পারি? রাত্রিকালীন সময়ে, রাত আসলেই তার জ্বর দেখা দেয়। এবং সেকেন্ড কিছু সিমটম আছে, সেটা হচ্ছে যখন দুপুরের পরে অর্থাৎ 1টার পরে তার জ্বর আসে, অথবা ডিনারের পরে। 1টার পর থেকে রাতে যে জ্বর আসে এমন কিন্তু না, তার জ্বর 1টা থেকে 6টার মধ্যে আফটারনুনে জ্বর হতে পারে। আফটার ডিনার, নৈশ ভোজের পর যদি জ্বর আসে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ল্যাকিসিসকে চিন্তা করতে পারি। ল্যাকিসিসের শুষ্ক উত্তাপ থাকে রাত্রিকালীন সময়ে এবং ল্যাকিসিসের জ্বর কিন্তু দেখবেন নিচের দিক থেকে আপনার হয়, অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। ডিসেন্ডিং হচ্ছে নিচের দিক থেকে আর অ্যাসেন্ডিং হচ্ছে উপরের দিক থেকে। তাহলে উপরের দিক থেকে জ্বর যদি বেশি দেখা যায় তাহলে আমরা ল্যাকিসিসের কথা চিন্তা করবো, আর ডিসেন্ডিং হলে ভিন্ন মেডিসিন। কন্টিনিউ ফিভার ইভিনিং, সন্ধ্যাকালীন সময়ে যাদের মস্তিষ্কের সমস্যার কারণে কন্টিনিউ জ্বর দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা ল্যাকিসিসের কথা চিন্তা করতে পারি। ল্যাকিসিসের রোগীদেরকে হেমোরাইজিক অথবা সিভিলেটিক ম্যাসবেটিক কন্ডিশন অথবা হেমোরাইজিক ডায়াথিসিস, দেখবেন যে
রক্তস্রাব হওয়ার যে প্রবণতা, এই ধরনের কন্ডিশন তৈরি হলে আমরা ল্যাকেসিসের কথা আমরা চিন্তা করতে পারি। ল্যাকেসিস এই রোগীদের ক্ষেত্রে কন্টিনিউ জ্বর দেখা দিচ্ছে, কিন্তু তার রক্তস্রাবীয় কোনো কন্ডিশন তার মধ্যে তৈরি হচ্ছে, সেটা মলদার থেকে হোক, কিন্তু স্রাবে তার উপশম হয়। স্রাবে কি হয়? সেটা নাকের স্রাব হোক, ঘাম হোক, মলদার থেকে অর্থাৎ রেকটাম থেকে স্রাব হোক, জরায়ু থেকে হোক, মানে নির্গমনে কি হয়? যেমন আমি একটা কথা বলেছি যে নিদ্রায়, নিদ্রার উপক্রমে, নিদ্রান্তে, এই 3 সময় বৃদ্ধি হয়। অপরদিকে তার সকল ডিসচার্জে, স্রাব নির্গমনে তার উপশম হয়। এই সমস্ত লক্ষণ থাকলে আমরা অবশ্যই ল্যাকেসিসের কথা আমরা চিন্তা করব। যে সমস্ত রোগী এই গরমকালে, সামার সিজনে, হট সিজনে তার জ্বর দেখা দিচ্ছে, সে কিন্তু গরম কাতর। কেমন গরম কাতর? সাপের চরিত্র কেমন? গ্রীষ্মকালে সে কি করে? গর্ত থেকে বের হয়। শীতকালে সে ভিতরে থাকে না, শীতকালে বের হয়, গরমকালে ভিতরে থাকে। কে বলতে পারবেন সাপ কখন বের হয়? সাপ গরমে বের হয়, গরমে বের হয়। গরমে বের হয়, শীতে ভিতরে থাকে। ভিতরে থাকে। তাহলে দেখবেন যে সাপ কিন্তু গরম পড়লে সে একটু বাহিরে বের হতে চায়, একটু খোলা বাতাসে ঘুরতে চায়, গরম কত। তো তাদের ক্ষেত্রে আমরা দেখি এই যে গরমের সিজনে তার জ্বর হোক, অন্য উপসর্গ হোক, এবং খোলস ফেলে দিলে সে কিন্তু ভালো ফিল করে, এবং প্রত্যেক গরমেই কিন্তু সম্ভবত সাপের খোলস পাল্টায়, তাই না? ল্যাকেসিসের রোগীও সে কি করতে চাই? ডিজায়ার ফর আনকভারিং, ডিজায়ার ফর আনকভারিং। সে আনকভারিং ডিজায়ার করে, মানে দেহটাকে খোলা রাখতে চায়। সাপের খোলস যেমন সে ফেলে দিয়ে মুক্ত বাতাসে ঘুরতে চায়, অনুরূপভাবে জ্বর অবস্থায় ল্যাকেসিসের রোগী শরীর থেকে পোশাক আশাক, পোশাক পরিচ্ছদ অনাবৃত করে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখবেন যে সমস্ত পর্দানসীন রমণী, সে যদি ল্যাকেসিসের হয়ে থাকে, আত্মীয় স্বজনের বাসায় গেলে কি যে কষ্টে থাকে, কিন্তু বাড়িতে একদম আলখেল্লা, সমস্যা নাই, পাতলা একটা কাপড় পরে থাকবে, এবং টাইট করে কাপড় তো পরতেই পারবে না, টাইট করে সে কাপড় পরিধান করতে পারে না, এবং লুজ পোশাক পরিধান করতে চায়, এবং পাতলা পোশাক যেন বাতাস লাগে। সাপের খোলসটা কিন্তু পাতলা পাতলা না, এই জন্য ল্যাকেসিসের রোগীও কিন্তু পাতলা কাপড় পরিধান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মোটা কাপড় সে রাখতে পারে না, স্পেশালি তার কোমরে, স্পেশালি তার থ্রটে, গলায় সে মাফলার বাঁধতে পারে না, গলায় সে ওড়না পেঁচাতে পারে না, গলায় সে কাঁথা রাখতে পারে না, কোমরে সে টাইট কাপড় বাঁধতে পারে না। এমন অবস্থায় আমরা ল্যাকেসিসের কথা চিন্তা করব। সাপের খোলস যেমন পাতলা, ল্যাকেসিসের রোগীর পোশাক পরিচ্ছদ হবে পাতলা। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এই কারণে সে ডিজায়ার ফর আনকভারিং করতে চায়, দেহটাকে খোলা রাখতে চায়, অনাবৃত রাখতে চায় জ্বর অবস্থায়। এই ক্ষেত্রে আমরা ল্যাকেসিসের কথা আমরা চিন্তা করব। ল্যাকেসিসের ঘাম দেখা দেয়, কিন্তু রক্তাক্ত ঘাম দেখা দেয়। খাবার পরে তার ঘাম দেখা দেয়, কিন্তু ঘামলে সে ভালো ফিল করে। আমি আগেই বলেছি, ডিসচার্জ হলে, তার প্রস্রাব হোক, তার পায়খানা হোক, তার ধর্মস্রাব হোক, তার ঋতুস্রাব হোক, তার মল বের হোক, কানের স্রাব হোক, যে কোনো স্রাব বের হলেই সে কমফোর্ট ফিল করতে থাকে। এখানে শুধু মানে ঘামটা কখন দেখা দিচ্ছে? পারস্পিরেশন আফটার ইটিং, কিন্তু সেই ক্ষেত্রে অ্যামেলিওরেশন হচ্ছে, মানসিক পরিশ্রমে তার ঘামটা বেড়ে যায়। আবার আরেকটি সিম্পটম, সেটা হলো পারস্পিরেশন পেইন। তো পেইনস ফ্রম পারস্পিরেশন, এই লক্ষণটা একটি ব্যতিক্রম। পেইনস ফ্রম পারস্পিরেশন, ঘাম থেকে ব্যথা বেদনা যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে ল্যাকেসিস খুব চমৎকার কাজ করবে। এবং একটি দাগ পড়ে যায়,
আপনার ল্যাকিসিসের রোগীদের কি হয়, হামলে স্টেইনিং হয়, লাইনেন স্টেইনিং, দাগ পড়ে শরীরে, ব্লাডি স্টেইনিং দ্য লাইনেন অথবা লিনেন, রক্তাক্ত দাগ শরীরে দেখা দেয়, লাল দাগ দেখা দেয়, হলুদ দাগ দেখা দেয় ঘামে, এমন অবস্থায় আমরা ল্যাকিসিসকে চিন্তা করতে পারি। যখন চোখ বন্ধ করে, ক্লোজিং দ্য আইস অন, চোখ বন্ধ করলেই তার ঘাম শুরু হয়ে যায়, ঘাম ঠান্ডা দেখা দেয়, তাই না? কখনো কখনো আমরা দেখি যে ঘাম দেখা দিচ্ছে কিন্তু সেই সাথে তার শ্বাসকষ্ট হচ্ছে। আবার জ্বরের পরে তার যদি ঘাম দেখা দেয়, আফটার ফিভার, তো সেই ক্ষেত্রে সে কমফোর্ট ফিল করে, ঘামটা দুর্গন্ধযুক্ত হয়, ঘাম কি হয়, দুর্গন্ধ হতে থাকে। এবং যখন ঘামতে থাকে কিছু পেশেন্টকে আপনি পাবেন যে ঘামলে উপসর্গ অধিকাংশ ক্ষেত্রেই উপশম হয়, বৃদ্ধি খুব কম হতে দেখা যায়। এখন আসি সালফার আলোচনা করেই আমরা আজকের আলোচনা শেষ করে দেব। অ্যান্টিসোরিক মেডিসিনগুলোর মধ্যে অন্যতম মেডিসিন সালফারের কখন কখন জ্বর আসে এবং সুনির্দিষ্ট মেডিসিনে যখন কাজ করতে পারে না, তখন কিন্তু আমরা একবার অ্যান্টিসোরিক মেডিসিনগুলোর মধ্যে সালফারকে আমরা চিন্তা করতে পারি। কি সালফারকে চিন্তা করতে পারি না? সালফারের রোগীর ঘাম যখন দেখা দেয়, ইন্টারমিডিয়েট ক্রনিক ফিভারে সে সাফার করতেছে এবং সেই সাথে তার কি হয়, শরীর থেকে এত বেশি দুর্গন্ধ আসতে থাকে, এত বেশি ইন্টারনালি তার হিট থাকে, বাহিরে উত্তাপ থাকে, হাত দিলে মনে হচ্ছে তার শরীর পুড়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা সালফারকে চিন্তা করব। সালফারের রোগীদের দেখবেন যে 11টা বাজলেই তার প্রচন্ড ক্ষুধা লেগে যাবে। এমন অবস্থায় আমরা সালফারকে চিন্তা করব। সালফারের একটা ঘটনা বলি। আমার শ্রদ্ধেয় স্যার জাহিদুল ইসলাম স্যার, ওনার মেয়ের জ্বর ভালো হচ্ছে না, 2-3 দিন ধরে জ্বর ভালো হচ্ছে না। তো ভালো না হলে তখন আমি সরাসরি চেম্বারে আনতে বললাম। চেম্বারে আনার পরে আমি দেখলাম ঠোঁট এত বেশি লাল হয়ে আছে, ঠোঁট এত বেশি লাল হয়ে আছে, সিঁদুরের মতো লাল হয়ে আছে। তো এটা কিন্তু সালফার প্রয়োগ করার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। সালফার প্রয়োগ করার কি বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ? জ্বর আছে কিন্তু ঠোঁটটা সিঁদুরের মতো লাল আছে। ফার্স্ট এড মেডিসিন সালফারকে দেখবেন শুকিয়ে আছে, পিপাসা বেশি থাকে, ঠোঁট শুকিয়ে থাকে, সেই সাথে থরথর করে কাঁপতে থাকে। ঘুমের পর তার জ্বর বেশি দেখা যায়, পর্যায়ক্রমিক ভাবে রিল্যাক্সিং ফিভার আসতে দেখা যায়। সেপটিক ফিভারে, জাইগোটিক ফিভারে, কন্টিনিউড ফিভারে, সেপটিক ফিভারে অথবা রিল্যাক্সিং রিকারেন্ট হতে থাকে যখন জ্বর, তখন কিন্তু আমরা সালফারকে চিন্তা করব। সালফারের একটা হিস্ট্রি বলবো। গতদিন কোটসাপুরে আমার এক শিশু রোগী আসছে, তো তার জ্বর 8 মাস ধরে জ্বর, এই 8 মাসে কোনো রকম তাকে ভালো করা সম্ভব হচ্ছে না। এবং গতকালে এই হিস্ট্রি বলেছি, কোনো রকম ভালো হচ্ছে না। কিন্তু ইতিহাসে জানা গেছে যে স্কিন এরাপশন সাপ্রেস হওয়ার পরেই তার জ্বর এবং ব্রঙ্কো নিউমোনিয়া 8 মাসে পরীক্ষা নিরীক্ষা, হাজার হাজার টাকা পরীক্ষা নিরীক্ষা করেও ওষুধপত্র খাওয়াই ভালো হয় নাই। ঢাকা, খুলনা, যশোর বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। অথচ আমরা একমাত্র সালফার অ্যাপ্লাই করার পরেই মেডিসিনাল অ্যাগ্রাভেশন হলো। তো এই অ্যাগ্রাভেশন ওনারা সহ্য করতে পারে নাই, পরে সাবজুরিয়ারি দিয়েছেন। পরে আবারও জ্বর আসছে, আমি ওষুধ আবার কন্টিনিউ করতে বলেছি। 2-1 মাস খাওয়াতে কমপ্লিটলি তাকে আরোগ্য করতে সক্ষম হচ্ছে, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত জ্বর তার দেখা দেয় নাই। তো এই ধরনের স্কিন এরাপশন, ঘা, পশলা, চুলকানি, একজিমা অথবা স্কিন এর উপরে যে ধরনের কষ্ট দেখা দিক না কেন, এগুলো যখন আমরা দেখবো সাপ্রেসড হচ্ছে, তখন অবশ্যই একবার অন্তত আমরা সালফারকে চিন্তা করব। সালফার কিন্তু জ্বর যেমন আমরা মায়াজমেটিক্যালি দেখি যে শরিক ম্যানিফেস্টেশন থাকে, কি থাকে, শরিক ম্যানিফেস্টেশন থাকার কারণে কিন্তু মায়াজমেটিক ব্যারিয়ার থাকার কারণে জ্বর যখন ভালো না হয়, অ্যান্টিশরিক ওষুধগুলোর মধ্যে আমরা
সালফারকে চিন্তা করতে পারি। এবং সালফারের রোগীদের জ্বর কিন্তু লং লাস্টিং হতে থাকে, লং লাস্টিং হিট থাকে। মাসিক স্রাব চলাকালীন সময়ে জ্বর দেখা দিলে সেই ক্ষেত্রেও কিন্তু সালফারকে চিন্তা করতে পারি। রেমিটেন্ট ফিভার অথবা ইন্টারমিটেন্ট ফিভার, এক্ষেত্রে আমরা সালফারকে চিন্তা করতে পারি। কিন্তু সালফারের সকল স্রাবে দুর্গন্ধ থাকবে, তাকে গোসল করতে বললে গোসল করবে না। ও চমৎকার আরেকটা লক্ষণ, আমি সালফারের ঘটনা প্রথমেই বলেছি। গতদিন তাহিদা ম্যাডামই বললেন যে আমি গোসল করার পরে কিন্তু আবার জ্বর আসছে। তো গোসল করার পর যদি জ্বর আসে সেই ক্ষেত্রে কিন্তু সালফার খুব চমৎকার কার্যকরী, কারণ গোসল করতে চায় না, গোসলে অনীহা অনিচ্ছা বিরক্তি, অপরদিকে গোসল করলেই তার জ্বর বৃদ্ধি পায়। তাহলে হট সিজন, সামার সিজনে তার অ্যাগ্রাভেশন হয়, ডিজায়ার ফর আনকাভারিং। দেখেন, যদিও সে ব্যক্তি কেন্দ্রিক শীতকাতর, সালফারের প্যাশেন্ট অধিকাংশ প্যাশেন্ট গরম কাতর, ব্যক্তি বিশেষে ব্যক্তি কেন্দ্রিক সে শীতকাতর হয়, ডিজায়ার ফর আনকাভারিং। সে আনকাভারিং করে রাখতে চায়, অনাবৃত থাকতে চায়, ঢাকা রাখতে চায় না। যখনই সে রুমে ঢুকবে দেখবেন জুতা খুলে পায়ের তলায় জ্বালা করতেছে, মাথার তালু, হাতের তালু, পায়ের তালু অনেক বেশি উত্তপ্ত থাকে। এমন অবস্থা আমরা সালফারকে চিন্তা করি। গরম রুমের মধ্যে গেলেই তার জ্বর আরো বেশি বৃদ্ধি পায়। সকালে ঘুম থেকে উঠলে জাগ্রত হলেই দেখবেন তার জ্বর দেখা দিচ্ছে। ডে টাইমে জ্বর থাকে, ইভিনিং এ থাকে, নাইটে থাকে, খাওয়ার পর তার ঘাম হতে থাকে। এবার ঘামটা কখন হয়? সকালে জাগ্রত হলেই তার ঘাম দেখা দেয়, সন্ধ্যাকালীন সময় ঘাম দেখা দেয়, প্রচুর ঘাম দেখা দিবে। এবং সামান্য পরিশ্রম করলে, একটু হাঁটলেই ঘাম দেখা দেয়, অল্পতেই ক্লান্ত হয়ে যায়, মোশনে একটু মুভমেন্টেই তার ঘাম দেখা দেয়। কিন্তু অফেন্সিভ অর্ডার অফেন্সিভ দুর্গন্ধযুক্ত ঘাম এবং টক ঘাম থাকে, সাওয়ার অর্ডার থাকে। এমন অবস্থা আমরা সালফারকে চিন্তা করব। সালফারের রোগীর সকালে যখন ঘাম দেখা দেয় সেটা টক দুর্গন্ধযুক্ত ঘাম এবং প্রচুর পারস্পিরেশন হয়। মর্নিং এ ওয়েকিং আফটার, জাগ্রত হলেই ঘাম দেখা দিচ্ছে। রাত্রিকালীন সময় তার প্রফিউজ পারস্পিরেশন হতে থাকে। রাতে যখন তার ঘাম দেখা দেয়, প্রচুর ঘাম দেখা দেয়, সেই সাথে কি হবে? তার স্লিপলেসনেস থাকবে, নিদ্রাহীনতা, স্লিপলেসনেস, প্রফিউজ পারস্পিরেশন এট নাইট। এমন অবস্থায় আমরা সালফারকে চিন্তা করব। অথবা বিগিনিং টু স্লিপ, ঘুমের শুরুতেই ঘাম দেখা দিলে আমরা সালফারকে চিন্তা করব। জাগ্রত হওয়ার পরে, যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ঘাম দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা সালফারকে চিন্তা করব। অথবা ঘাম চাপা পড়ার কারণে কমপ্লেইনস ফ্রম সাপ্রেসড অফ পারস্পিরেশন, তো এই ক্ষেত্রে আমরা সালফারকে চিন্তা করব। ঘাম চাপা পড়ার কারণে সাইলেশিয়া যেমন কাজ করে, ঘাম চাপা পড়ার পরে ব্রাইনে কাজ করে, ঘাম চাপা পড়ার পরে বেলেডোনা কাজ করে, ঘাম চাপা পড়ার পরে সালফার যেমন কাজ করে, ঘাম চাপা পড়ার পরে ক্যালকিরেকার কাজ করে। এবং অনেক মেডিসিন আছে যে এলিমেন্টস ফ্রম সাপ্রেশন অফ পারস্পিরেশন, সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনগুলোর কথা আমরা চিন্তা করতে পারি। যখন ঘাম হতে থাকে, ঘাম হলেই সালফারের কষ্টগুলো যেন আরো বেড়ে যায়, জেনসেমিয়ামের কষ্ট কম হয় আর সালফারের কষ্ট বেড়ে যায়। এমন অবস্থা আমরা সালফারকে চিন্তা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের যে টপিক ছিল এই টপিকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি বলছি স্যার আপনি যে স্লাইড গুলো দেখাইলেন এগুলো কি আপনার নিজস্ব তৈরি না কোনো বই থেকে নিয়েছেন? এটা হচ্ছে কেন্ট রেপার্টরি থেকে ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেড জ্বরের উপরে, ঘামের উপরে যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো এখানে আমি করেছি, স্লাইড তৈরি করেছি। থ্যাংক ইউ স্যার। তার কোনো কোশ্চেন আছে স্যার? অসংখ্য ধন্যবাদ ডক্টর নাসরুদ্দিন স্যারকে। তো আশা করি আমাদের যে দুইটা ক্লাস চললো, সামার সিজন ফিভার এন্ড হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, আশা করি বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার হয়েছে। আর যদি নিজের একটু স্টাডি করা যায় তাহলে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হবে। তো
তো স্যারকে জাযাকাল্লাহ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো অফিসিয়ালি আমরা ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।